3 ঘন্টা স্নেহাকে বিয়ে ছাড়াই বাসর করলো রুদ্র। স্নেহা হাজারো কষ্ট করে নিজেকে বাঁচাতে পারলো না। একটা ছেলে শক্তির সাথে কখনো একটা মেয়ে পেরে উঠবে না। একটা সময় খুব বেশি ভালোবাসতো রুদ্র স্নেহাকে, কিন্তু কোনোদিন বোঝার চেষ্টা করেনি রুদ্রের ভালোবাসা। রুদ্রের ফোনে হঠাৎ স্নেহার বাবার ফোন আসতেই রুদ্র ফোন ধরল। অপর পাশ থেকে স্নেহার বাবা বলল, কুকুরের বাচ্চা, আমার মেয়ে কোথায় আর তুই আমার মেয়ের সাথে কি করছিস? রুদ্র ডেবিল মার্কা একটা হাসি দিয়ে বলল, শ্বশুর মশাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি আপনার একমাত্র জামাই হব আর নিজের বউর সাথে স্বামীরা যা করে তা আপনাকে কিভাবে বলি? স্নেহার বাবা বলল, তোকে দেখে নেব রাস্কেল। রুদ্র বলল, ওকে, খুব তাড়াতাড়ি আমি আপনার মেয়েকে নিয়ে আপনার সামনে হাজির হব শ্বশুর মশাই, আপনি চিন্তা করবেন না। যতটা কষ্ট আপনি আর আপনার মেয়ে আমাকে দিয়েছেন তার থেকে 1000 গুণ কষ্ট আমি আপনাদেরকে ফিরিয়ে দেব। বলেই ফোনটা কেটে দিল রুদ্র। স্নেহা বিছানায় বসে কান্না করেই যাচ্ছে। রুদ্র তখন স্নেহার কাছে গিয়ে বসলো আর বলল, একদম কান্না করবে না জান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আজকে যা করছি তা তোমরা আমাকে বাধ্য করছো। স্নেহা বলল, তুই খুব খারাপ, বাবা ঠিক বলে, তোর মতো মানুষ জানোয়ার থেকেও খারাপ, আমি তোকে ছাড়বো না। রুদ্র বলল, তাই নাকি জান, আমিও তো চাই যেন তুমি আমাকে না ছাড়ো। তবে তুমি কি জানো যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম? তবে তোমার দেওয়া প্রতিটা কষ্ট আমাকে পাগল বানিয়ে ফেলছে। তোমাকে ভালোবাসার অপরাধে আমি আমার জীবনের সবকিছু হারিয়েছি আমার বাবাকে। জানো, তোমার প্রতি আমার যেমন ভালোবাসা আছে ঠিক তেমনি আছে ঘৃণা। মনে আছে তুমি একদিন আমাকে দর্শনকারী প্রমাণ করছিলে, কিন্তু আজ দেখো তুমি নিজেই একটা দোষিতা। কাল পরশু সবাই জানবে তুমি একজন দোষিতা, আফজাল খানের একমাত্র আদরের মেয়ে দোষিতা। এটা যখন সবাই জানবে তখন এই তোমাকে আর তোমার বাবাকে লোকে চিচি করবে, টিভি নিউজ সব জায়গাতে তোমার দর্শনের কাহিনী প্রচার হবে। রুদ্র যেন রাগে লাল হয়ে গেল কথাটি বলে। আর রুদ্রের কথা শুনে স্নেহা আরো জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। আর একটা চিৎকার দিয়ে বলল, চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না, আমাকে মেরে ফেলুন, তবুও আমার সাথে আর এরকম করবেন না। আমার পাপা মরে যাবে, তার সম্মানহানি হবে। রুদ্র তখন একটা তাচ্ছিলিক হাসি দিল আর বলল, এটাই তো আমার চাওয়া। তোমরা যেদিন আমার অসহায় পরিবারকে মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমার ছোট পরিবারকে বাড়িছাড়া করেছিলে, সেদিন আমাদের হাজারো আকুতি মিনতি তোমাদের মন গলাতে পারেনি। স্নেহা বলল, আমি সত্যি কিছুই জানতাম না, সত্যি বলছি আমি কোনো কিছুই জানতাম না। তখন রুদ্র স্নেহার চুলের মুঠি ধরে বলল, আর কত মিথ্যা বলবি তোরা, আর কত নাটক করবি তুই? আমার অপরাধ ছিল তোকে ভালোবাসা, তাই না? তবে শুনে রাখ, এই ভালোবাসার জন্য যে কষ্ট যন্ত্রণা আমি পেয়েছি তার থেকে 1000 গুণ আমি তোদের ফিরিয়ে দেব। স্নেহা বলল, জানোয়ার একটা, আমার শরীরটাই চেয়েছিস তুই একটা কাপুরুষ, তোর মতো মানুষের সাথে থাকার থেকে না থাকাই ভালো, আর তার থেকে মৃত্যুই উত্তম। রুদ্র বলল, একদম চুপ, আমার সাথেই থাকতে হবে তোকে বাকিটা জীবন, এই জানোয়ারকে তোর স্বামী হিসাবে গ্রহণ করতে হবে। স্নেহা বলল, আমি সুইসাইড করব, নিজেকে শেষ করে দেব, তবুও তোকে স্বামী হিসাবে মানবো না। রুদ্রের চোখ যেন লাল হয়ে আছে। রুদ্র স্নেহার চুলের মুঠি ধরে তার ঠোঁট লাগিয়ে দিল আর পাগলের মতো কিস করতে লাগলো। আজ রুদ্র মেতে উঠেছে নেশাগ্রস্তের মতো স্নেহাকে ব্যবহার করছে। ভালোবাসার মানুষের আর্তনাদ যেন আজ তার কান অব্দি পৌঁছাচ্ছে না। প্রায় 10 মিনিট পর স্নেহাকে ছাড়লো। তারপর শার্ট পরতে পরতে রুদ্র বলল, এমন কথা আর কখনো বলবা না জান। তুমি মনে রাখো, যদি নিজের সাথে কোনো খারাপ করার চেষ্টা করো তবে তার ফল হবে বড় ভয়ানক। আমি আগের সেই রুদ্র নেই যে তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে থাকবে, অন্ধের মতো তোমাকে ভালোবাসবে। আজও তোমাকে ভালোবাসি, তবে অন্ধের মতো না। স্নেহা কান্না করেই যাচ্ছে, চাদরটা শরীরের সাথে আটকে ধরে শক্ত করে। আজ যেন তার কান্না বাদ মানছে না। কিভাবে নিজেকে সামলাবে সে হারিয়েছে নিজের সম্মান, যা একটা মেয়ের কাছে সবচেয়ে দামি। প্রায় 30 মিনিট পর রুদ্র খাবার হাতে রুমে ঢুকলো। খাবার নিয়ে স্নেহার কাছে গিয়ে বসতেই স্নেহা নিজেকে আরো শক্ত করে গুটিয়ে নিল। রুদ্র বলল, ভয় পেও না, আমি আর এরকম কোনো কিছুই করব না। তোমাকে সেই কখন তুলে আনছি, এখনো তুমি খাবার খাওনি, আর অনেক দখল গিয়েছে তোমার উপর, তাই চুপচাপ খাবার খেয়ে নাও। স্নেহা কাপা কাপা ঠুটে বলল, আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমি এখানে থাকবো না, আমার খুব ব্যথা করছে, আমি বাড়ি যাব। তখন রুদ্র বলল, খাবারটা খেয়ে নাও, তোমাকে আমি বাড়িতে দিয়ে আসবো। রুদ্রের কথা শুনে স্নেহা একবার রুদ্রের দিকে করুণভাবে তাকালো, তারপর
খাবারটা খাওয়া শুরু করলো, কারণ স্নেহা ভালো করেই জানে এখন রুদ্রের কথা না শুনলে হয়তো আবারও তার সাথে এরকমটা হবে, বাড়ি যাওয়া আর হবে না। খাবারটা মুখে দিতে স্নেহা আমার ঠোঁট জ্বলছে, এটা বলে স্নেহা তার ঠোঁটে হাত দিল। রুদ্র স্নেহার ঠোঁট থেকে ওর হাতটা সরিয়ে দেখলো অনেকটাই লাল হয়ে ফুলে গেছে। রাগের মাথায় রুদ্র স্নেহার এরকম অবস্থা করছে, কথাটা ভেবেই যেন বুকটা ফেটে যাচ্ছে। কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? স্নেহাকে ধরে রুদ্র কথাটা বলে উঠলো। স্নেহা বলল, আপনি কি মানুষ? নিজে আমাকে এতটা কষ্ট দিয়ে আবার এত বড় ক্ষতি করে এখন জানতে চাচ্ছেন আমি ঠিক আছি কিনা? আপনি খুব খারাপ, আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, কখনোই না। রুদ্র বলল, অভিশাপ দিচ্ছ, ভালো থাকার দরকার নেই, তুমি কাছে থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। কথাটা বলে স্নেহার দিকে একটা ড্রেস ছুঁড়ে দিয়ে রুদ্র বলল, ড্রেসটা পরে নাও, তোমাকে বাড়িতে দিয়ে আসছি। আর একটা কথা, আমার কাছে আবারও তোমাকে ফিরে আসতে হবে। কথাটা বলে রুদ্র রুম থেকে বের হলো। আসসালামু আলাইকুম। সবার সাপোর্ট পেলে গল্পটা খুব সুন্দর করে আমি উপস্থাপন করব। সো ভালো থাকবেন। প্রথম পার্টটা এখানে সমাপ্ত করলাম রুদ্রের ভালোবাসা গল্পের। রুদ্র রুম থেকে বের হতে যেতেই স্নেহা ড্রেসটা পরে নিল। সারা শরীর যেন ব্যথার কারণে সে হাঁটতেই পারছে না, অনেক কষ্ট হচ্ছে স্নেহার। শরীর যেন আর চলছে না। রুম থেকে কোন রকম বের হয়ে আশেপাশে তাকালো স্নেহা। একটু সামনে এগোতেই ডাইনিং রুমে বসে আছে রুদ্র, তবে সে আগের রুদ্র না। মায়া ভরা চেহারায় যেন রুদ্র নেই, চেহারার মাঝে ফুটে আছে এক ধরনের হিংস্রতা। রুদ্রের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে স্নেহা। ঠিক তখন রুদ্র বলল, কি হলো, ওইখানে দাঁড়িয়ে আছো কেন? রুদ্রের কথায় গোড় কাটলো স্নেহার। ধীরে পায়ে রুদ্রের সামনে এগোচ্ছে স্নেহা, কিন্তু না, স্নেহা তার শরীরের সাথে আর পেরে উঠছে না। কান্না করে দিয়ে নিচে বসে পড়লো স্নেহা। কাঁদতে কাঁদতে বলল রুদ্রকে স্নেহা, আমি হাঁটতে পারছি না, আমার শরীর যেন ব্যথা করছে। স্নেহার অবস্থা দেখে রুদ্রের খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকের ভিতরে যেন কেউ আঘাত করলো ধারালো ছুরি দিয়ে। রুদ্র স্নেহার দিকে কিছুক্ষণ থাকিয়ে কি একটা ভেবে যেন স্নেহাকে কুলে তুলে নিল। ব্যাপারটা অতি দ্রুত হওয়ায় স্নেহা কোনো কিছুই বুঝে উঠতে পারলো না। রুদ্র বলল, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তো কি হয়েছে? আমি তো তোমাকে ভালোবাসছিলাম, তাই না? কিভাবে তোমার কষ্ট দাঁড়িয়ে থেকে আমি দেখি। স্নেহা রুদ্রর দিকে এক পলকে তাকিয়ে আছে। রুদ্রর দিকে গভীরভাবে তাকিয়ে স্নেহা বলতে শুরু করলো, ভালোবাসা মানে বুঝি কারোর শরীর তার ইচ্ছার বিরুদ্ধে নিজের করে নেওয়া? এটা তো ভালোবাসা না, এটা হচ্ছে চাহিদা। সম্মান বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হতে পারে না। আপনার চাহিদাকে ভালোবাসার নামে পবিত্র নামটা দিয়ে ভালোবাসাকে অপমান করিয়েন না। স্নেহার কথায় রুদ্রের অনেকটাই রাগ উঠে গেছে। রুদ্র কিছু একটা ভেবে কিছুই বলল না। স্নেহাকে কুলে নিয়েই হন হন করে বের হয়ে গেল। স্নেহাকে গাড়িতে বসিয়ে নিচে গাড়িতে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়িতে বসে জানালা ভেদ করে আসা বাতাস স্নেহার অনেক ভালো লাগে। যখন অনেক বৃষ্টি হয় তখন স্নেহা গাড়ির কাজ খোলা রাখতো। ড্রাইভার অনেকবার বন্ধ করতে চাইলে স্নেহা বাধা দিত। তবে আজ যেন সেই বাতাস তার কাছে ভালো লাগছে না। আনমনে বসে তার সাথে হয়ে যাওয়া ঘটনাগুলো যেন সে ভাবছে লুকিং গ্লাস দিয়ে। রুদ্র বারবার দেখছে স্নেহাকে, অনেক কান্না করে, যেন চোখ দুইটা ফুলিয়ে ফেলছে সে। এখনো যেন বিন্দু জল জমে আছে স্নেহার চোখে। 1 ঘন্টা পর স্নেহা তার বাড়িতে পৌঁছালো। দরজা খুললো স্নেহার মা। স্নেহার মা বলল, কিরে মা, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? আর তোর এই অবস্থা কেন? স্নেহা তার মায়ের দিকে একবার করুণ ভাবে তাকালো, তারপর তার মাকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। রুদ্র স্নেহাকে তার বাসায় পৌঁছিয়ে দিয়ে গাড়ি নিয়ে ব্রেক করছে। আজ রুদ্রের বুকেও যে তীব্র ব্যথা অনুভব করছে। স্নেহাকে সে ভালোবেসেছিল, তার শরীরটাকে নয়, কিন্তু আজ সে স্নেহাকে না পেলেও তার শরীরটা পেয়েছে। তার হয়তো আজকে অনেক খুশি হওয়ার কথা, তবে সে পারছে না খুশি হতে। বাড়িতে ফিরতেই রুদ্র কাউকে ফোন করলো। ওই পাশ থেকে ফোন রিসিভ করলো। রুদ্র বলল, হ্যালো আশিস? ওই পাশ থেকে বলল, হ্যাঁ স্যার বলুন। রুদ্র বলল, তোকে যে কাজটা করতে বলছি কাল যেন সেই কাজটা হয়ে যায়। লোকটি বলল, স্যার অলমোস্ট ডান, সব ব্যবস্থা হয়ে গিয়েছে, শুধু কাল সকালের অপেক্ষা। রুদ্র বলল,
গুড জব আশিস বলে রুদ্র ফোন রেখে সুপার সাথে হেলান দিয়ে একটা ডেবিল মার্কা হাসি দিল। আর ওই দিকে স্নেহা তার মাকে জড়িয়ে ধরে যেন কেঁদেই যাচ্ছে। স্নেহাকে খুঁজে বের করার জন্য স্নেহার বাবা তার ক্লোজ ফ্রেন্ড এসিপি কে মানে এসিপি আজিজের সাহায্য নিতে গিয়েছিল। বাড়ি ফিরতে অনেক রাত হয়েছে। এসে জানতে পারে রুদ্র এসেছিল, স্নেহাকে দিয়ে গেছে। আদরের মেয়ে কান্না যেন স্নেহার বাবা আর নিতে পারছে না, তাই সে রুদ্রকে ফোন দিল। রুদ্র ফোন ধরতেই স্নেহার বাবা বলল কুকুরের বাচ্চা, তুই আমার মেয়ের এত বড় ক্ষতি করলি, তোকে আমি ছাড়বো না। রুদ্র বলল, হ্যাঁ শ্বশুর মশাই, আমি জানি আপনি আপনার মেয়ের জামাইকে ছাড়বেন না, আদর করে জামাই আদর খাওয়াবেন। স্নেহার বাবা বলল, রাস্কেল, আই কিল ইউ, সাহস যদি থাকে আমার সামনে এসে কথা বল। রুদ্র বলল, শ্বশুর মশাই, আমি আপনার সামনে আসবো, আপনি নিজেই আমাকে আসতে বললেন, আর আপনার ডাক পেলেই তো আমি আসবো। বলে হাসতে হাসতে ফোন কেটে দিল রুদ্র। ফোন কেটে নিজেকে বলতে লাগলো রুদ্র, আপনারা বাবা মেয়ে এতদিন হাসছেন, এখন থেকে রুদ্রের সময়, এখন থেকে রুদ্র হাসবে আর আপনারা কান্না করবেন পরের দিন। পেপারে হাত দিতেই যেন দুনিয়া উলটপালট হয়ে যাচ্ছে। আফজাল খানের সাথে সাথেই মোবাইলটা বেজে উঠলো। আফজাল সাহেব, এসব কি শুনছি? নিউজে কি দেখাচ্ছে? যা শুনছি তা কি সত্যি? কালকে তাহলে বন্ধুর কথা শেষ হয়ে যাবে। তার আগে ফোন কেটে দিল আফজাল খান। বাহিরে চিল্লাপাল্লা শোনা যাচ্ছে। দারোয়ান দৌড়ে এলো। স্যার, বাহিরে সাংবাদিকরা ভিড় করছে, আপনার সাথে দেখা করতে চাই। আটকানোর চেষ্টা করছি কিন্তু কেউ কথা শুনছে না। সারা রাত কান্নাকাটি করায় ভোরের দিকে চোখ লেগে এসেছিল স্নেহার। সকালের দিকে চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায় স্নেহার। ব্যাপারটা দেখতে স্নেহা নিচে নামে। দারোয়ান সাংবাদিকদের আটকে রাখার ক্ষমতা যেন হারিয়ে ফেলছে। এক প্রকার জোর করেই সাংবাদিকরা বাড়িতে প্রবেশ করলো। আর এসে বলতে লাগলো, স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। আজ খবরের কাগজে আর টিভি চ্যানেলগুলোতে দেখানো যাচ্ছে আপনার মেয়েকে কাল নিয়ে কেউ নাকি দর্শন করছে, আর তাকে কি খুঁজে পাওয়া গেছে নাকি যায় নাই? কথাটা কতটুকু সত্য আমরা জানতে চাই। উত্তরে আফজাল স্যার কি বলবে ভেবেই পাচ্ছে না। আফজাল খান কিছু বলার আগেই সাংবাদিকরা দৌড়ে স্নেহার কাছে যায় আর বলে, ম্যাম, আপনিও দেখছি এখানে আছেন। ম্যাম, আমাদের বলুন প্লিজ, কি হয়েছে? কাল আপনার সাথে কে কিডন্যাপ করছিল আপনাকে? আপনার বাবা একজন শিল্পপতি, তার অনেক শত্রু আছে, কে হতে পারে? আপনার ধারণা কি? আচ্ছা ম্যাম, আপনাকে কতজন মিলে দর্শন করছিল? আপনি কি তাদেরকে চিনতে পারবেন? স্নেহা যেন কথাগুলো আর নিতে পারছে না। সে আর কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। আর এদিকে আফজাল খান সবাইকে বোঝাতে চেষ্টা করছে যে এমন কিছুই হয়নি, এসব মিথ্যা। কিন্তু স্নেহার হাত বা পা বাঁধার একটা পিক যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সাথে টিভি নিউজে দেখানো হচ্ছে, তাই কেউ আফজাল খানের কথা বিশ্বাস করছে না। আফজাল খান কাউকে উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেল, কারণ সে জানে এই বিপদ থেকে তার মেয়েকে স্নেহাকে এই ঘৃণিত অপবাদ থেকে একজন বাঁচাতে পারবে। তাই নিজের রাগকে কন্ট্রোল করলো আর ফোনটা হাতে নিয়ে কল করলো। আফজাল সাহেব বলল, হ্যালো। ওই পাশ থেকে রুদ্র বলল, হ্যালো শ্বশুর মশাই, আমি জানতাম আপনি আমাকে ফোন করবেন, তা বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আফজাল সাহেব বলল, আমার মেয়েটার সম্মান নিয়ে টানাটানি চলছে, তোমায় হাত জোর করছি, তুমি ওকে বাঁচাও, আর নয়তো সুইসাইড করা ছাড়া আমার মেয়েটার আর কোনো গতি থাকবে না। রুদ্র তখন একটা তাচ্ছিলিক হাসি দিল আর বলল, রুদ্র বিনামূল্যে কোনো কাজ করে না, আমি আপনার মেয়ের সম্মান বাঁচাতে পারি, তার বদলে আমি কি পাবো? আফজাল সাহেব বলল, তুমি যা চাইবে তাই। রুদ্র বলল, আচ্ছা, একটা কথা যেন মনে থাকে, যেন কথা নড়চড় না হই, আমি আসছি। বলেই রুদ্র ফোনটা কেটে দিল। সাংবাদিকরা সবাই এখনো ভিড় করে আছে। সবার সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়াতেই সবার নজর গেল কালো গাড়ির দিকে। গাড়ি থেকে রুদ্র নেমে সবাইকে বলা শুরু করলো, আপনারা এখানে কি করছেন? তখন ওরা বলল, স্যার, আসলে নিউজে। তখন রুদ্র উত্তরে রেগে বলল, হ্যাঁ, আমি নিউজটা দেখছি, কিন্তু সত্যিটা না জেনে একজনকে এভাবে হেনস্থা করা আপনাদের উচিত হয় না। আপনারা যে অপরাধ করছেন আপনারা কি জানেন না? ওরা বলল, মানে? রুদ্র বলল, মানে হলো নিউজে আপনারা একটা খবর শুনে বিশ্বাস করছেন আফজাল খানের মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু তাকে আধা ঘন্টার মধ্যে খুঁজে বের করছিল ডিসিপি।
তখন তারা বলল, কিন্তু স্যার আমাদের কাছে খবর আছে তার মেয়েকে কাল 12টা অবধি খুঁজছে পুলিশ। রুদ্র বলল, হ্যাঁ তা ঠিক, আসলে আমার সাথেই ছিল, আর আমরা ফোন নেট কালেকশন পাচ্ছিলাম না, তাই কাউকে জানাতে পারিনি। তখন ওরা বলল, কিন্তু একটা মেয়ে এত রাত অবধি আপনার সাথে কেন, কি করছিল? রুদ্র এবার রেগে কটমট করতে করতে বলল, কারণ সে আমার বিয়ে করা বউ, কিছুদিনের মধ্যেই আমরা পার্টি দিয়ে সবাইকে জানাইতাম, কিন্তু আমার শ্বশুরের ব্যস্ততার কারণে পার্টিটা দিতে দেরি হচ্ছে। আর আপনারা তো জানেন যে এদেশের সফল ব্যবসায়ীদের পিছনে শত্রু থাকে, তাই আপনাদের বলছি পুরোটা না জেনে কাউকে এভাবে হেনস্থা করবেন না। সাংবাদিকরা আফজাল খানকে প্রশ্ন করলো, এটা কি সত্যি? মেয়ের সম্মান বাঁচাতে আফজাল খান উত্তর দিল, এসব সত্যি, আর রুদ্রই তার মেয়ের জামাই। একে একে সবাই ক্ষমা চেয়ে চলে গেল। ভিতর থেকে স্নেহার মায়ের চিৎকার বেশি আসছে। স্নেহার বাবা আর রুদ্র দুইজনে দৌড়ে গেল, আর সেখানে গিয়ে জানতে পারলো সেই কখন দরজা আটকিয়ে বসে আছে স্নেহা, খোলার কোনো নামগন্ধ নেই। আর তাদের প্রশ্ন হচ্ছে, ও কি উল্টা পাল্টা কোনো কিছু করলো? স্নেহার মা রুদ্রকে সবকিছুই বলল। স্নেহার মায়ের কথা শুনে রুদ্র দরজা ধাক্কাতে ধাক্কাতে এক সময় দরজাটাই ভেঙে ফেললো। তারপর যা দেখলো তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। রুদ্রের কথা শুনে আফজাল খানের মুখ দিয়ে একেবারে কথা বের হচ্ছে না, কিছু বলার উপায় নেই। কারণ এখন যদি বেশি বাড়াবাড়ি করে রুদ্র, তাহলে যে সব উলটপালট করে দেবে আফজাল খান তা ভালো করে বুঝতে পারছে। কারণ রুদ্রের রাগের প্রতি তার যে অগাধ বিশ্বাস। রুদ্র স্নেহার বাবাকে এই কথাগুলো বলে আবারও স্নেহার কাছে গেল। স্নেহা তখনও তার বাবাকে বাচ্চার মতো আগলে ধরে আছে। রুদ্র স্নেহাকে বলল, এই যে তুমি অনেক অনেক বড় অন্যায় করছো, এটা করা তোমার ঠিক হয়নি। আমার রাতের ঘুম কাটছো তুমি, কিন্তু কাল আমার মনে হচ্ছিল আমার প্রাণটাই বুঝি বের হয়ে যাবে। সারা রাত তোমার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম, আজ তোমার জ্ঞান ফিরেছে। আমি নতুন করে যেন আবারও প্রাণ ফিরে পেলাম। আর আজকের পর যদি কালকের মতো কিছু করার চেষ্টা করো, তবে তার ফলাফল অনেক খারাপ হবে। আর আমাকে দেখে এত বই পাচ্ছ কেন? বই নেই তোমার, আমি কোনো ক্ষতি করব না, তোমাকে এই বুকে আগলে রাখবো। স্নেহা ভয়ে গুটিসুটি মেরে আছে। রুদ্র কথাগুলো বলা শেষ করে বের হয়ে গেল। রাগে যেন তার মাথা ফেটে যাচ্ছে। হাসপাতাল থেকে বের হয়ে রুদ্র বাড়ির দিকে রওনা দিল। বাসায় পৌঁছিয়েই তার চোখের সামনে, মানে হাতের সামনে যা পাচ্ছে তা সব ভেঙে চুরমার করে দিচ্ছে। মেয়েটাকে ভালোবেসে শুধু কষ্টই পেলাম। কাল সারা রাত কি অবস্থা তা শুধু আমি জানি। আজ সকালে আমাকে দেখেও এমন ভাবে চিৎকার করলো কেন? ও কি বুঝে না আমি ওকে কতটুকু ভালোবাসি? ও কি বুঝে না এই রুদ্রের ভালোবাসা? কথাগুলো বলছে আর সবকিছু ভাঙছে একটা ফুলদানি ভাঙতেই। ফুলদানি থেকে ছিটকে আসা একটা কাচের কোনা রুদ্রের কপালে সামান্য আঘাত আনে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রুদ্র। আশিস বলল, স্যার এসব কি করছেন? রুদ্র আশিসকে দেখতে পেয়ে বলতে শুরু করলো, আশিস, মেয়েটা আমার ভালোবাসা বুঝে না এই রুদ্রের ভালোবাসা। আশিস বলল, স্যার আপনি থামুন, ম্যাম একদিন বুঝবে। আর আপনার কপাল কেটে গেছে। আশিস অনেক বুঝিয়েছে। রুদ্রের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে দিল। সারা রাত একটু ঘুমায়নি, তাই বিছানায় গা হেলিয়ে দিতেই চোখ মুছে এলো। প্রায় 3 ঘন্টা পর রুদ্রের ঘুম ভাঙলো। ঘুম ভাঙতেই তার স্নেহার কথা মনে পড়ল, তাই সে আবারও হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেল। কিন্তু হাসপাতালে গিয়ে জানতে পারল 1 ঘন্টা আগে স্নেহাকে ওরা ছেড়ে দিয়েছে। তাই রুদ্র আবার স্নেহাদের বাড়ির দিকে রওনা দিল। এমন কেন করলে মামুনি? তোমার কিছু হলে তোমার পাপা কতটা কষ্ট পেত তুমি জানো? স্নেহার বাবার কথা শুনে স্নেহা বলল, বাবা আমার জন্য অনেক অসম্মানী হয়েছ তাই না? স্নেহার বাবা বলল, না মা, আমার কিছু হয়নি, শুধু ওই রাজকালটার জন্যই সব হয়েছে। আর ওইদিকে দরজায় কেউ কলিং বেল চাপছে। কলিং বেল বাজতেই বুয়া দরজা খুলল। রুদ্র তখন সুজা স্নেহার রুমে চলে গেল। রুদ্রকে দেখে স্নেহা আগের মতো ভয়ে চুপসে গেল। স্নেহার বাবা কিছু বলতে যাবে ঠিক তখনই রুদ্রের সকালের কথা মনে পড়ল তার। রুদ্র বলল, আপনার একটু বের হয়ে যান, আমি আপনার মেয়ের সাথে একটু আলাদা সময় কাটাতে চাই। আশরাফ খানের ইচ্ছা করছে রুদ্রকে 2টা ঢাটিয়া চর মারতে। কত বড় বেয়াদব হলে কেউ কারো বাবা মার সামনে মেয়ের সাথে আলাদা সময় কাটাতে চায় এই কথাটা বলতে পারে? স্নেহার মা বলল, কিন্তু ও
ও তো তোমাকে দেখলেই বই পাই। রুদ্র বলল, আপনারা চিন্তা করবেন না, আজ ওর সব বই আমি কাটিয়ে দেব। চিন্তা করবেন না, সারা জীবন আমার সাথে ওকে কাটাতে হবে। এখন বই পাইলে ভবিষ্যতে কেমনে থাকবে? কেউ কোনো কথা বাড়ালো না। স্নেহার বাবা মা বের হয়ে গেল। স্নেহার বাবা মা বের হয়ে যেতেই রুদ্র স্নেহার পাশে গিয়ে বসলো। বালিশ আঁকড়ে ধরে গুটি সুরি মেরে বসে আছে স্নেহা। রুদ্র বলল, কেমন লাগছে তোমার? ব্যথা আছে? স্নেহা চুপ করে আছে। রুদ্র বলল, জান প্লিজ কথা বলো, এভাবে চুপ করে থেকো না। কাল কেন এমনটা করলে? যদি তোমার কিছু হয়ে যেত? স্নেহা বলল, আমার কিছু হলে আপনার কি? বের হয়ে যান এখান থেকে। রুদ্র বলল, আমি যেতে আসিনি। রুদ্র স্নেহার আরো কাছে আসলো। স্নেহা বলল, আপনি আমার কাছে আসবেন না। রুদ্র বলল, স্নেহা আমার কথাটা শুনো। স্নেহা চিৎকার করে বলল, না, আমি আপনার কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যান। রুদ্র স্নেহাকে অনেকবার বোঝানোর পরও যখন স্নেহা কিছু বুঝতে চাইল না এবং কি রুদ্রের কোনো কথা শুনতে সে প্রস্তুত না, তখন রুদ্র বেশ রেগে গেল। স্নেহার দুই গাল শক্ত করে ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বলল, আমাকে দেখে এমন করছো কেন?